দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, যেটা রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় মানুষ প্রায় ভুলে যায় যে রাজনীতির হাওয়া বদলাতে কিন্তু বেশি সময় লাগে না। যারা একসময় টেলিভিশন পর্দায় বসে অহংকার করতেন, আজ তাদের পরিণতি দেখে পুরো দেশ থমকে গেছে। যারা একসময় বিরোধী আন্দোলনের সব সমাধান আদালতের বাইরে খুঁজতেন, বিরোধী দলের অসুস্থতাকে নিয়ে বিদ্রূপ করেছেন, আজ তারা নিজেরাই জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ৭১ টিভির সাবেক সাংবাদিক ফারজানা রূপা। কিন্তু প্রশ্ন হলো, ফারজানা রূপার এই পতন কি শুধুই একটি সাধারণ আইনি ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বেগম জিয়াকে বছরের পর বছর ধরে করা চরম অপমানের হিসাব নিকাশ? রাজনৈতিক অন্দরমহলে জোর গুঞ্জন, বেগম জিয়ার প্রতি করা প্রতি ফোঁটা চোখের জলের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিচ্ছেন তারেক রহমান। বাংলা ভাইরাল 24-এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমরা তুলে ধরব ফারজানা রূপার রাজপ্রাসাদ সম অহংকার, তার হঠাৎ পতন এবং তারেক রহমানের প্রতিশোধের গুঞ্জনের আসল ঘটনা প্রবাহ। চলুন একটু পেছনের দিনগুলোতে ফিরে যাওয়া যাক। এক যুগেরও বেশি সময় ধরে টিভির প্রাইম টাইমে ফারজানা রূপা ছিলেন এক প্রভাবশালী মুখ। ক্ষমতার কেন্দ্রবিন্দুর খুব কাছাকাছি থাকা এই সাংবাদিককে শুরুতে দর্শকরা নিরপেক্ষ ভাবলেও সময়ের সাথে সাথে তার আসল রাজনৈতিক রূপ প্রকাশ পেতে শুরু করে। মনে করে দেখুন তো সেই দিনগুলোর কথা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলেন, যখন দেশের লাখ লাখ মানুষ এবং তার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আকুতি জানাচ্ছিলেন, তখন টিভির টকশোতে বসে ফারজানা রূপা কি বলেছিলেন? একজন অসুস্থ বয়োবৃদ্ধ সাবেক প্রধানমন্ত্রীর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো তো দূরের কথা, তিনি টিভিতে বসে সেটাকে রাজনৈতিক হাইনি চালাকি কিংবা নতুন নাটক বলে বিদ্রূপ করতেন। শুধু বেগম জিয়াই নন, বিদেশ থেকে দল পরিচালনা করা বিএনপি নেতা তারেক রহমানকেও নিয়মিত ছোট করার চেষ্টা চলত ৭১ টিভির সেট থেকে। কিভাবে তারেক রহমানের নেতৃত্বকে ভুল প্রমাণ করা যায়, তাকে হাসির পাত্র বানানো যায়, সেটাই যেন ছিল প্রধান লক্ষ্য। টিভিতে অসংকোচে হেসে বলতেন, বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তিনি হয়তো ভেবেছিলেন এই ক্ষমতার দাপট আর সুযোগ কোনোদিন শেষ হবে না, কিন্তু সময় যে কত দ্রুত হিসাব বদলে দেয় তা তিনি বুঝতে পারেননি। 2024 সালের জুলাই মাস, কোটা বিরোধী আন্দোলনে পুরো দেশ তখন উত্তপ্ত ও থমথমে। ঠিক সেই মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেদিন মাইক হাতে দাঁড়িয়ে প্রশ্ন করতে উঠলেন ফারজানা রূপা, কিন্তু পেশাদার সাংবাদিকের মতো নিরপেক্ষ প্রশ্ন করার বদলে তিনি এমনভাবে একটি প্রশ্ন সাজালেন যা আন্দোলনকারী ছাত্রদের এক ঝটকায় দোষী বানিয়ে দেওয়ার মতো ছিল। তিনি ছাত্ররা কেন আদালতের কাছে না গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আসছে সেই প্রশ্ন তুললেন এবং একজন অসুস্থ মুক্তিযোদ্ধার প্রসঙ্গ টেনে বোঝাতে চাইলেন ছাত্ররা নাকি মুক্তিযোদ্ধাদের অপমান করছে। বিশ্লেষকদের মতে সেটি কোনো সাধারণ প্রশ্ন নয়, বরং তা ছিল রাজনৈতিক চাটুকারিতার এক চরম প্রকাশ। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তৎকালীন প্রধানমন্ত্রী সেই বহুল বিতর্কিত মন্তব্যটি করে বসেন, কোটা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা পাবে না তো কি রাজাকারদের নাতি নাতনিরা পাবে? সেই একটি মন্তব্যই আগুনে ঘি ঢেলে দেয়। ওই রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বিক্ষোভে ফেটে পড়ে। ফারজানা রূপা ভেবেছিলেন প্রধানমন্ত্রীকে খুশি করে গুড লিস্টে নিজের জায়গা পাকা করবেন, কিন্তু বাস্তবে সেই প্রশ্নটি তৎকালীন সরকারের পতনকে আরও ত্বরান্বিত করে তোলে। পট পরিবর্তনের পর শুরু হলো ফারজানা রূপার জীবনের দ্বিতীয় অধ্যায়। বিতর্কিত সাংবাদিকদের তালিকায় শীর্ষে ওঠে তার নাম। রাতারাতি চাকরি হারালেন তিনি এবং তার স্বামী শাকিল আহমেদ। বিলাসবহুল লাইফস্টাইল, ক্ষমতা আর দাপট মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল কয়েক দিনের ব্যবধানে। যে মানুষটি প্রতিদিন এসি রুমে বসে দেশ শাসন করার ভঙ্গিতে কথা বলতেন, তার হাতে উঠল লোহার হাতকড়া। একের পর এক মামলা, জামিন পাওয়ার সাথে সাথেই নতুন মামলায় গ্রেফতারের নাটকীয়তা আর শেষমেশ কারাগারের 4 দেয়াল। কিন্তু শাস্তির যেন তখনও বাকি ছিল। কারাবাসের মধ্যে নেমে আসে তার জীবনের সবচেয়ে বড় শোকের দিন। মারা যান তার জন্মদাত্রী মা।
মায়ের লাশ ধরে একটু কান্নার জন্য ব্যাকুল হয়ে উঠলেও আইনি প্রক্রিয়ার জটিলতায় মিলল মাত্র 4 ঘন্টার প্যারোল। পুলিশি পাহারায় যখন উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি পড়া, চরম অবসন্ন ফারজানা রূপাকে মায়ের জানাজায় আনা হলো, উপস্থিত মানুষজন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় সেই অহংকারী চেহারা, আর কোথায় আজকের এই নিঃস্ব বন্দী? 4 ঘন্টা শেষে মায়ের লাশ রেখে আবার হাতকড়া পরে তাকে ফিরে যেতে হলো জেলের অন্ধকার প্রকোষ্ঠে। আজ রাজনীতির অন্দরমহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কি শুধুই একটি আইনি প্রক্রিয়া, নাকি তারেক রহমানের সেই নীরব হিসাব চুকানো? অনেকে বলছেন বেগম জিয়াকে যেভাবে হাসপাতালে বন্দি রেখে তিলে তিলে কষ্ট দেওয়া হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, আজ চাকা ঘুরে যাওয়ায় তারেক রহমান প্রতি ফোঁটা অপমানের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিচ্ছেন। এটি যেন মায়ের অসম্মানের জবাব এবং ক্ষমতার অপব্যবহারের স্বাভাবিক পরিণতি। তবে গণমাধ্যম বিশ্লেষকরা ভিন্ন দৃষ্টিকোণ থেকেও বিষয়টি দেখছেন। এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধ হোক বা না হোক, সত্য এটাই যে গত 17 বছর ধরে যে চাটুকারিতার সংস্কৃতি তৈরি হয়েছিল, ফারজানা রূপার পতন হলো তার এক জ্বলন্ত উদাহরণ। যারা সাংবাদিকতার পবিত্র পেশাকে দলের হাতিয়ার বানিয়েছিলেন, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। ক্ষমতার বাতাস সবসময় একদিক দিয়ে বয় না। মায়ের শেষ বিদায়ের সময়ে মাত্র 4 ঘন্টার জন্য মুক্তি পেয়ে আবার হাতকড়া হাতে কারাগারে ফিরে যাওয়ার যে যন্ত্রণা, তা কোনো মানুষের জন্যই সহজ নয়। ফারজানা রূপার এই পরিণতি থেকে আজ অনেক কিছু শেখার আছে। প্রিয় দর্শক, ফারজানা রূপার এই করুণ পতন, সর্বস্ব হারানো এবং কারাবাস নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় এটি তার নিজের কৃতকর্মের উপযুক্ত ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিশোধের গল্প? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। বাংলা ভাইরাল 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত এমন বিশ্লেষণী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।